সরকারের যদি ইচ্ছা থাকে এই চুক্তির এই ধারাগুলো আমাদের সঙ্গে যায় না, বিশেষ করে সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অনেকগুলা নিষেধাজ্ঞা। যেমন বলছে যে এই আমরা যদি কোনো একটা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করি, মনে করেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে বা নতুন করে আরেকটা দেশের বিরুদ্ধে জারি করলো, এই নিষেধাজ্ঞা তোমাকেও জারি করতে হবে, তুমিও ফলো করবা। তার মানে কি যে পেন্টাগন ইয়েতে হোয়াইট হাউসের পলিসি আমাদের মানতে হবে, হোয়াইট হাউস যা বলবে আমরা সেটা আমাদের পররাষ্ট্রনীতি। এটা তো কমপ্লিট সার্বভৌমত্বের পরিপন্থী। জনাব আনিস আলমগীর, প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। যেমনটি বলছিলাম, আসল রাজনীতি আসলে এখন কোথায়, সংসদে না রাজপথে? এত তাড়াতাড়ি সমাধান তো টানা খুব কঠিন। সংসদের হলো কয়দিন, মাসখানেক সংসদ চললো, সরকারের হলো 3 মাস পরে নাই। তো আসল রাজনীতি অবশ্যই সংসদেই হবে, রাজপথে হওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। রাজপথে যাওয়ার জন্য ইস্যু লাগে, এখানে কোনো ইস্যু তো আমি দেখি না, জনবান্ধব ইস্যু লাগবে। এখন যে ইস্যুটা নিয়ে গত 2 মাস ধরে ক্যাচাল করতেছে পার্লামেন্টে এবং বাইরে, সেটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন, যেটার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। জনগণ এটা কেয়ার করে না, জুলাই সনদ হইল কি হইল না, এটা জনগণের কিছু আসে যায় না। এটাতে আলী রিয়াজ মার্কা কিছু লোক আর জামাত আর এনসিপির কিছু সুবিধাবাদী লোক, যারা এটা যদি বাস্তবায়িত হয়, যার সুবিধা নেবে, তারা এটা নাকি নিয়ে ভাবে। সাধারণ মানুষ কি ভাবে? সাধারণ মানুষ ভাবে যে দেশের মধ্যে দীর্ঘদিন ভোট হয়নি, একটা ভোটের না হওয়ার সংস্কৃতির মধ্যে চলেছে, পরপর একটার পর একটা সরকার এসেছে ভোট ছাড়া, মানুষ ভোট দিতে পারে নাই। এই প্রথমবারের মতো অনেক বছর পরে, যদিও একাংশকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে, তারপরও একটা সংসদ গঠিত হয়েছে, যেটা অন্তত ভোটে হয়েছে, যেটা নিয়ে অনেক কথা ভিতরে আছে, কেমন ভোট হয়েছে সেটা নিয়ে অনেক আছে, মেকানিজম হাবিজাবি কত অভিযোগ আছে। সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ একটা স্থিতিশীল সরকার চায়। যত অভিযোগ থাকুক, যা কিছু থাকুক, মানুষ একটা স্থিতিশীল সরকারের দিকে যাচ্ছে, সরকার চাচ্ছে। এই সরকার স্থিতিশীল সরকার কখন কেন চায়? কারণ হচ্ছে দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতাকে কাটিয়ে ওঠার জন্য। প্রধানমন্ত্রীও কিন্তু আজ একই কথা বলেছে যে রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন যে জনমত আছে, রাজনৈতিক স্থিতিশীলতা, রাইট, রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষেই জনমত আছে। জনগণ পাগল হয় নাই যে এখনো 3 মাস হয় নাই এটা নিয়ে রাজপথে কথা বলার জন্য। জনগণ রাজনীতি সংসদে হওয়া উচিত, রাজপথে হইচই করে কোনো কিছু গড়া যায় না। আপনাকে যেটা না, এটা উনি ওনার মতো দিয়েছে, ওনাকে ওনার বক্তৃতা দিতে হবে তাই দিয়েছেন, কিন্তু বাস্তবতাও আছে এখানে। রাজপথে যে আপনি সবকিছু আদায় কি করে করবেন যখন আপনার সংসদ আছে এখন, এবং ওই রাজপথে আমি আপনাকে যেটা বলছিলাম ডিসরাপশন হলো যে জনবান্ধব যদি হয়, কোনো ইস্যুজ হয়, তখন এটা হতে পারে। এখন জুলাই সনদ কোনো ইস্যু না। জুলাই সনদ একটা রাজনৈতিক দল, দুটো রাজনৈতিক দলের ব্যক্তিগত খায়েশ। কারণ মানুষ কেন এটাকে ইস্যু মনে করছে না? মানুষ এটাকে ইস্যু মনে করছে না এই জন্যই যে বিএনপি যারা ক্ষমতায় গিয়েছে, তারা বলছে না যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না। তারা বলেছে যে জুলাই সনদে আমরা যে অঙ্গীকার করেছি, আমাদের যে কমিটমেন্ট, আমাদের পূর্ণ কমিটমেন্ট আমরা পালন করব অক্ষরে অক্ষরে। তো তারা যখন কমিটমেন্ট দিচ্ছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেই সনদের সাথে জনগণের সম্পর্ক থাকুক আর না থাকুক, এখন যেহেতু তারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল যদি মনে করে যে এটা করা উচিত, করবে। মানুষ তো তাদের উপর ছেড়ে দিয়েছে। মানুষ চায় যে যত ইস্যুজ আছে সেগুলো সংসদে হোক, সংসদ হোক গণতন্ত্রের মেরুদণ্ড, সংসদ হোক সবকিছুর হাতিয়ার, সংসদেই সবকিছুর সমাধান হোক। রাজপথে মানুষ পছন্দ করে না। রাজপথে দীর্ঘ আন্দোলন দেখেছে মানুষ, কিছুই হয় নাই। শেখ হাসিনার বিরুদ্ধে তো 17 বছর ধরে আন্দোলন করেছে, কি হয়েছিল? কিছুই তো হয় নাই। এই যে একটার পর একটা ইস্যু তৈরি করেছে না, কিন্তু কি নিয়ে আন্দোলন করে সফল হলো সেটা তো অন্য একটা ইস্যু। সেটা কি ছিল? কোটা আন্দোলন, যার সাথে রাজনৈতিক দলগুলো বলছে আমাদের কোনো সম্পর্ক নাই তখন, যে আমরা এটার সাথে না, এটা ছাত্ররা গিয়েছে। যদিও তারা ব্যাকে ছিল, যদিও তারা দেশি বিদেশি অনেক অ্যাক্টর তখন এখানে অংশ নিয়েছে বলে এখন এটা প্রকাশিত হয়েছে। কিন্তু গতানুগতিক যে আন্দোলনগুলো সরকারের বিরুদ্ধে হয়, আমি সেটাই বলছিলাম, 17 বছর ধরে চলেছিল সরকারের বিরুদ্ধে, কম কিছুই হয়নি। সো আমি মনে করি যে
গতানুগতিক আক্রমণ আন্দোলন দিয়ে কিছুই হবে না, এবং সেটাতে সরকারেরও কিছু আসে যায় না। জনাব আনিস আলমগীর, আন্দোলনের ধারাবাহিকতা আমাদের রাজনীতিতে আছে, আপনি তুলে ধরছিলেন সরকারের বয়স মাত্র 2.5 মাস, এত দ্রুত বিরোধী দল কেন অধৈর্য হয়ে পড়লো? এটা ট্যাকটিস ওদের। ওরা চাচ্ছে যে জুলাই সনদের নাম দিয়ে সংসদে কিছু সদস্য নিয়ে যাওয়া ভোটাধিকার ভিত্তিতে, তখন একটা সেটা কি উচ্চকক্ষে? উচ্চকক্ষ নিম্নকক্ষ যেটাই হোক, তখন একটা উচ্চকক্ষের ব্যাপারেই তো কথা হয়েছিল আগে, তো সেই অনুযায়ী তারা কয়েকটা সংসদ সদস্য পদ পাবে। আর কিছু কিছু জায়গাগুলো অনেক ইস্যুস তাদের আছে, যেমন কিছু কমিটির ব্যাপার আছে, সংসদে পার্লামেন্টারি কমিটির প্রধান হওয়ার বিষয় আছে কয়েকটাতে। তারপরে আমাদের কনস্টিটিউশনাল কিছু পোস্ট আছে, সেখানে বিরোধী দলকে প্রাধান্য দেওয়ার কথা আছে। তারপরে বিরোধী দলের একজন হুইপ হওয়ার ডেপুটি স্পিকার হওয়ার কথা আছে, সেটা কথা আছে। সো এটা যদি বাস্তবায়ন হয়, তারা তখন তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির কতগুলো জিনিস পেয়ে যাবে, তারা অনেক শক্তিশালী হবে, যেটা সরকারি দল যেটা কমিটমেন্ট করেই নাই আগে। মানে এখন বিএনপি সরকারি দল বলবো না, যখন এটা সনদ বাস্তবায়িত স্বাক্ষর হচ্ছিল তখন বিএনপি এটা কমিটমেন্ট করে নাই। এখন তারা যেটুকু কমিটমেন্ট করছে সেটা দেবে, সেটা যদি না দেয় তাহলে আপনি আন্দোলন করতে পারেন, বলতে পারেন যে আপনারা কথা রাখছেন না, আপনারা এক কথা আগে বলেছেন এখন আরেক কথা বলছেন, জনগণ তখন সেটা বিচার করবে। কিন্তু তাছাড়া এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই। আপনি এমন একটা সাবজেক্ট নিয়েছেন, আমার নিজেরই তো মাথা ব্যথা নাই এটা নিয়ে, যে আন্দোলন নিয়ে মানুষ কিছু চিন্তা করছে, মানুষ খেয়ে দেয়ে কীভাবে বাঁচবে সেই চিন্তা করছে, মানুষ নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন, আগামীতে দেশ কিভাবে চলবে, আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে, মানুষ এটা নিয়ে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। মানুষের দ্রব্যমূল্য বলেন, মানুষের দুশ্চিন্তা হচ্ছে, টাকা অবমূল্যায়ন নিয়ে, ডলারের সাথে প্রতিযোগিতা নিয়ে, মানুষের অনেক কিছু চিন্তা, মানুষের বিদ্যুৎ চিন্তা। আজকেও আমার বাড়িতে 4-5 বার বিদ্যুৎ গেছে ঢাকা শহরে, কেন যাচ্ছে আমি জানি না, এটা কি লোডশেডিং হয়েছিল না যান্ত্রিক ত্রুটি ছিল জানি না। তো মানুষ এগুলো নিয়ে চিন্তা করে। আজকে সরকারকে থ্যাঙ্কস দিতে হবে যে মানুষের একটা চাহিদা আজকে একটু বাস্তবায়ন হলো, রাত 10টা পর্যন্ত দোকান খোলার নিয়ম করেছিল। মানুষ তো ব্যবসা বাণিজ্য চাঞ্চল্য চায়, মানুষ তো ঘরে বসে থাকবে না যে বিশেষ কারফিউ দিয়ে রাখবে। মানুষ আর কি চাচ্ছে? মানুষ সংস্কারের দাবির আড়ালে এক ধরনের ভাগাভাগির রাজনীতি রয়েছে, অবশ্যই ভাগাভাগির রাজনীতি রয়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল থেকে যাচ্ছে কিনা? হ্যাঁ, জনগুরুত্বপূর্ণ যে বিষয় 100 বার থেকে যাচ্ছে। এখন জনগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন জনগুরুত্বপূর্ণ হচ্ছে হাম নিয়ে ডক্টর ইউনূস যে অপকর্ম করে গেছে তার হোল শাসনামলে। টিকা কিনে নাই, টিকা না, আজকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে টিকা অভাবে বাংলাদেশের শিশুদের হামের প্রাদুর্ভাব হয়েছে, এটা মহামারী আকারে ধারণ করেছে। অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার আওতায় আসবে কি? কে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার আওতায় কিভাবে আসবে? সরকারি দল এবং বিরোধী দল দুই দলই তো তারে কিছু করছে না। তাকে যদি আইনের মুখোমুখি করাতো, সে যে সমস্ত অপরাধ করেছে, মানুষ ফৌজদারি আইনে এগুলো সাজা আছে 5 বছর থেকে ততোর্ধ্বে, দুর্নীতি দমন কমিশন ধরলে আরো বেশি। সো এ তো কোনো বিচারই হচ্ছে না, এবং এর যত অপকর্ম করে গেছে সে ব্যাপারে সরকার নিশ্চুপ হয়ে আছে। সবচেয়ে বড় অপকর্মটা তো দেশ বিক্রি করার চুক্তি করে গেছে আমেরিকার সাথে, তাও ক্ষমতা ছাড়া 3 দিন আগে, সেটা নিয়েও কোনো কথা নাই। তো সরকার এবং বিরোধী দল কার্যত অনেক সেক্টরে একমত, তারা একসঙ্গে একযোগে কাজ করছে। যেমন প্রধান একটা বিরোধী দল, মানে প্রধান একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে রাজনীতি না করতে দেওয়ার ব্যাপারেও তারা একমত। তো এমন অনেকগুলো ইস্যুজ আছে, তারা আসলে বিএনপি এবং জামাত ইসলাম এগুলো বাইরে দেখাচ্ছে যে এক ধরনের বিরোধ তাদের মধ্যে। এটাও এক ধরনের বিষয় হতে পারে যে একটা প্রাণ চাঞ্চল্য আছে দেশের মধ্যে, রাজনৈতিক প্রাণ চাঞ্চল্য আছে, সংসদ একটা ভাইব্রেন্ট, এগুলো দেখানোর জন্য হয়তো হতে পারে এই সমস্ত কার্যক্রম। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। ব্যারিস্টার ওমর ফারুক, যেমনটি আনিস আলমগীর বলছিলেন, জুলাই সনদ কোনো ইস্যু নয়, দুটি রাজনৈতিক দলের ব্যক্তিগত খায়েশ, কি মন্তব্য করতে চাইবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি সবসময় শুরুতেই আমাদের 71, 90, 24-এ যারা শহীদ হয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, এর বাইরেও তাদেরকে স্মরণ করেই শুরু করি, আজকেও তাই করছি। দেখেন, রাজপথ এবং সংসদ আন্দোলনের কথা যেভাবে আসছে, আমাদের তৃতীয় এই যে অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেটা বলি আমরা, সেখানে আমাদের প্রচুর বেকার লোক থাকে, পপুলেশন এত বেশি,
যে জমায়েত করার মতো লোক পাওয়া যায়, তো রাজপথে প্রায়শই দেখা যায় আপনি জমায়েত করতে পারবেন, যেটা এই জমায়েতটা নতুন মডার্ন ইয়াতে মব আসলো এই জমায়েত থেকে অনেক অকারেন্স হওয়ার কারণে। তো সুতরাং এখানে রাজপথে উত্তপ্ত করা অত্যন্ত সহজ এই কারণগুলোর কারণে। আর আমরা যেহেতু ইনফরমেশনের চর্চা করি না, আমরা ইনফরমেশনের চর্চার বাইরে আমরা পেশি শক্তি দেখাই, গাড়ি ভাঙচুর, এটা সেটা সব কিছু, তো ওগুলো অবসলিউট হয়ে গেছে, ওগুলো আর হবে না বাংলাদেশে। বাট কথার কথা থাকবে, সংসদে যখন যায় নির্বাচিত হয়ে সদস্যরা, ওখানেই সব কথাবার্তা হবে। ওখানে সব কথাবার্তা ডাজন্ট মিন দ্যাট ওখানে সবাই মিলে মারামারি করবে প্রত্যেক দিন। ওখানে সরকারি দল যে কর্মসূচি দিবে তা পালন করবে। ওখানে ফেল করলে ওরা দেখিয়ে দিবে এই জায়গায় ফেল করেছো, আমরা হলে তাই করতাম। আপনি ধরেন বাজেট অধিবেশন, আমি একটা উদাহরণ দিই। বাজেট অধিবেশনের পাশের সাথে সাথে এক বাক্যে প্রেস ক্লাবে এসে সবাই বলবে যে এটা ভুয়া বাজেট, বাজেট, গরিব মারার বাজেট বলে সব ছিঁড়বে আর আগুন ধরাবে। কিন্তু অল্টারনেটিভ বাজেট যে ওই বাজেটে দেওয়া যায়, সারা পৃথিবীতে তো তাই হচ্ছে, সেটি আমরা দেখি না। আমার কথা হলো, মুদ্রা কথা, আমরা অনেক সাফার করেছি। আমরা 54 ইয়ার্সে আমাদের অনেক বাজে জিনিস আমরা স্থাপন করেছি। যে যখন ক্ষমতায় গেছে সে তখন বলেছে আন্দোলন ফান্দোলন করে কিছু হবে না, আর যখন বাইরে গেছে সে বলছে আন্দোলন ছাড়া তোমাকে নামানোও যাবে না, কারণ আমরা অসহিষ্ণু, আমরা ইরিটেটিং, আর আমরা কেউ কাউকে মানছি না। এবং আনিস আলমগীর যেমনটি বলছিল যে সংস্কার বাস্তবায়নের দাবির পেছনে এক ধরনের ভাগাভাগির রাজনীতি রয়েছে, আসলে কি তাই? আমি ভেরি সিম্পল, তারেক সাহেবের গতকালকে আমি এক জায়গায়, আমি তার মনে হয় আগের বক্তৃতা শুনছি, বলছে অক্ষরে অক্ষরে আমি পালন করব যেটি আমি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই করেছি। এখন কথা হলো, ইয়েস, পালন যদি করবে তাহলে শুরু করতে হবে, লেটস স্টার্ট, কোনখান থেকে উনি শুরু করবে। যদি এখান থেকে শুরু করে এটা তো বিশাল ব্যাপার। আর আমি তো মনে করি জুলাই সনদের সাথে 31 দফার তেমন পার্থক্য নেই, শুধু ওখানে ওদের স্বীকৃতির ব্যাপারটা আছে, আর তেমন কোনো পার্থক্য নেই। আর ওইটা, এই জিনিসটা নিয়ে যদি টালবাহানা করে গভর্নমেন্টের তো ক্ষতি। গভর্নমেন্ট সংবিধান নিয়ে সাদা বইকে আমি সাপ লুডু খেলা বানিয়েছি আমার সংবিধানকে, এটাকে আপনি যেভাবে পারেন ওইভাবে ইউজ করা হচ্ছে আমাদের দেশে। এটা কাগজে কলমে আছে, এটার কোনো বাস্তবায়ন নাই। আমার যে মৌলিক অধিকারগুলো সংরক্ষিত আছে, কখনো হয়নি, এখনো নাই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এখন যেটা মিডিয়ার বাইরে যে আমাদের পার্সোনাল টেলিভিশনে যা ফেক নিউজ, বাজে বিরক্তি উৎপাদনের অনেক কার্যকারণ যে প্রচারিত হচ্ছে, এগুলো ধরার জন্য তথ্য মন্ত্রণালয়ের কোনো একটা পদক্ষেপ আমি আজ পর্যন্ত দেখিনি। বিটিআরসি আছে, ওদের কোনো একটা তৎপরতা দেখিনি। আমি একটা উদাহরণ দিই, আজকে আমি সম্পাদক প্রার্থী, গতকালকে প্রজেকশন মিটিং হয়েছে, আমি এক জায়গায় কথা বলেছি যে ওই অপর সম্পাদক এত বেশি প্রতিশ্রুতি দিয়েছে, আমার জন্য কিছুই রাখে নাই, শুধু ফ্যামিলি কার্ড ছাড়া। সেখানে ওই টিকটক নাকি ইয়াতে নিউজ আসছে, প্রধানমন্ত্রীকে স্টেজে কটূক্তি করায় বিএনপিপন্থী আইনজীবীর করা প্রতিবাদ। ননসেন্স। আমি বলছি এই কারণে, সরকার কেন আমরা বসাই? প্রোটেকশনের জন্য, স্বস্তির জন্য। প্রোটেকশনটা কি? আমি ঘরে প্রোটেক্ট থাকবো, রাস্তায় প্রোটেক্ট থাকবো। কথা বললে আমি 1 ঘন্টা চিন্তা করে কথা বলতে হবে এমন না। আমি কথা বলেছি, ভুল হলে আমি উইথড্র করব, ভুল হলে শুধরিয়ে দেওয়া হবে, অপোনেন্ট থেকে ভুলটা ইনফরমেশন দিয়ে এটা কভার করবে, তাই তো? শক্তি না। তো আমি যেটি বলছি, সরকার এগুলো দেখবে, সরকার দেখবে আমার স্বস্তি। আজকে গ্যাসের সিলিন্ডার আমি ফোন করে দেখলাম যে 45 কেজি 7,490 টাকা, যেটি আমি 5,400 দিয়ে কিনছি, 5,300 দিয়ে কিনছি, 4,700 দিয়ে কিনেছি। আপনি তো বুঝতে হবে মানুষের স্বস্তির জায়গা ডাল ভাত। আমার 18 কোটি দেশের লোক, এর বেশি তো না। এই দেশের মানুষ এখনো 300 টাকা দিয়ে শার্ট একটা পায়, যেহেতু গার্মেন্টসের কল্যাণে, যেটা আমরা বিদেশে গেলে 6,000, 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে পাই। এখনো তো এই দেশের মানুষ মোটামুটি এইসব কারণে কিছুটা ভালো আছে, কিছুটা বস্ত্র পাচ্ছে। কিন্তু এই ক্রাইসিস যদি পৃথিবীর সাথে যেভাবে চলছে যদি হয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? আমার সংসদে আমি বারবার বলে আসছি যে এই সংসদে আলোচনা হবে কিভাবে আমার পেট্রোলটা অ্যাভেলেবেল করা যায়। যেই 20 টাকা বাড়িয়েছেন, সেই 20 টাকা এখন পৃথিবীর বাজারের সাথে অ্যাডজাস্ট করে যদি কমানো যায় কিনা, কমালে সাধারণ মানুষ স্বস্তি পাবে, সাধারণ মানুষ তার পণ্য পরিবহন কম হবে। তারপরে এই যে আমি সিলিন্ডারের উদাহরণ দিয়েছি, তারপরে পরিবহন সেক্টর, সব কিছু মিলিয়ে কোন একটা জায়গায় অ্যাড্রেস করেছেন আপনি দেখেন, আপনি ওই যে ফুটপাথ উদ্ধার করেছে কয়দিন আগে শুনেছি, এখন দেখি যে ওইটা আবার বিক্রি হয়ে গেছে। অর্থাৎ মানুষকে আপনি ধোঁকা দেওয়ার জন্য আপনি ফলোয়িং মর্নিংয়ে বুলডোজার দিয়ে আগের বন্দোবস্তকে উচ্ছেদ করে
আবার নতুন করে আপনি সেই বাণিজ্যের ভিতরে আপনি নিয়ে আসলেন, এইগুলো তো প্রতারণা মানুষের তো সাথে, মানুষ ব্যারিস্টার এগুলো ওমর ফারুক, দেখে। একদিকে আমরা দেখছি যে 2.5 মাসের মাথায় সংসদ থেকে রাজনীতি রাজপথে পৌঁছে গেছে, অন্যদিকে আবার আনিস আলমগীর বলছিল যে রাজনীতিতে এক ধরনের লোক দেখানো বিরোধিতা চলছে, বাস্তবতা আসলে কোনটি? না, আমি কিন্তু একটা জিনিস পছন্দ করি, যে সংসদে যে কমিটিগুলো হয়েছে এটাই সংসদীয় রাজনীতি, যে ওই কমিটিতে সবাই থাকবে, ওই কমিটিতে আলোচনা হবে এবং আলোচনা পর্যালোচনা হয়ে মানুষের কল্যাণে কর্মসূচি আসবে ওই কমিটি থেকে, ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন না। কিন্তু ভাগবাটোয়ারার নামে যদি আপনারা এমন এমন কাজ করেন যেটা ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, তখন পাবলিক তো আপনার বসে থাকবে না। এখন রাজপথে আন্দোলন শুধু যে এই বিরোধী দল করবে তা তো না, রাজপথে আন্দোলন যে কেউ হইতে পারে, আমাকে ঘিরে হইতে পারে, আনিস সাহেবকে ঘিরে হইতে পারে, আপনাকে ঘিরে হইতে পারে, যে কোনো ইস্যুতে হইতে পারে। যেমন আনিস আলমগীর সাহেব, ওনারা তো অনেক বড় সাংবাদিক, ওনারা অনেক বেশি কথা বলেছেন অনেক মিডিয়াতে। এই যে উনি যে বলছেন যে অ্যাড্রেস করার কথা, অস্থিরতার কথা, যে আগের সরকারের জামানায় অনেক অস্থিরতা ছিল, এবং উনি বলেছেন এই আন্দোলনটা কোটার ভিতর থেকে স্ফুলিঙ্গ হয়েছে। আমি তো মনে করি ওই আন্দোলনের সময় কি কোনো বিরোধী দল করেছে নাকি, কোনো সরকারি দল করেছে নাকি, এটা তো হয়ে গেছে। অর্থাৎ টাইম এবং প্লেস ডিমান্ড করবে এমন এমন জিনিস, যে জিনিস স্ফুলিঙ্গ ছড়িয়ে যাবে। আমি মনে করি 24 আমরা আর ধারণ করতে পারবো না, 24কে আমরা ক্যারি করতে পারবো না। এত প্রাণ, 1400 প্রাণ, আপনি 30,000 যার দোষে হোক যার গুণে হোক, মরে তো গেছে আমার সন্তান। আপনি শহীদের কবরে গিয়ে আজকে জিজ্ঞেস করেন যে তুমি কি ভালো আছো, তুমি কি দেখতেছো, এগুলো কোনো পরিবর্তন আছে? সে আনসারে বলবে যে নো, কোনো পরিবর্তন হয়নি, সরি, আমি খামাখা আমার জীবন দিয়েছি। সব সাধারণ মানুষ। আবার বলি, জুলাইয়ের আন্দোলনে কোনো বড় রাজনীতিক নেতার কোনো সন্তান বা আত্মীয়, কোনো স্বজন কেউ প্রাণ দেয় নাই। ওদেরকে মোটিভেটেড করে, ওরা দেশকে ভালোবেসে, ওদের ইন্টেনশন দেশকে ভালোবাসে। এত প্রাণের বিনিময়ে আসলে আমরা কি অর্জন করলাম সেটা একটি জনাব আনিস আলমগীর, বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়ন করা হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কিন্তু পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যুক্তরাষ্ট্র সম্মত হবে কি? সে জানি না, আলোচনা তো আগে হইতে হবে, আলোচনা যদি হয় সেটা প্রশ্ন আসবে। কিন্তু সরকারি দল এবং বিরোধী দল দুটার তরফ থেকে তো এই চুক্তি নিয়ে কোনো আপত্তি নেই। বিশেষ করে বিরোধী দলের তরফ থেকে তো আপত্তি আসার কথা ছিল, কারণ সরকারি দল চুক্তি যখন হয়ে গেছে সেটা তো রক্ষা করা তাদের এক ধরনের ধারাবাহিকতার মধ্যে পড়ে। সম্প্রতি জামায়াতের আমির বলেছে সব চুক্তিকে আমাদের বাস্তবতার আলোকে দেখতে হবে। হ্যাঁ, বাস্তবতার আলোকে দেখতে হলে দেখছেন না কেন? এর থেকে বড় চুক্তি তো, এর থেকে বড় গোলামি চুক্তি তো দেশের সাথে আর কখনো হয়নি। সো আপনারা যদি পর্যালোচনা করতে চান সেটা করেন। এবং যে ইউনূসের যে ছিল, যে চুক্তিকারী যে উপদেষ্টা ছিলেন, উনি বলছেন আপনাদের সাথে আলাপ করছেন, আপনারা বলেন যে না, আলাপ করে নাই। তো তাহলে এখানে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তারও কিন্তু এমন দাবি করেছেন যে সকল প্রধান দলগুলোর সাথে আলোচনা করেই চুক্তি করা হয়েছে। হ্যাঁ, আমি দেখলাম আজকে বলছেন উনি সকল দল মানে হচ্ছে বিএনপি, জামাত, এবং সকল দল কোথায়? সকল দল হলে তো এখানে আরো অন্যান্য দল বহু থাকে, ইভেন এনসিপির কথাও আসতে পারে। আওয়ামী লীগ তো বাদই দিলেন, আপনি আওয়ামী লীগের জায়গায় দিচ্ছেন না। হ্যাঁ, এনসিপি তো তখন এনসিপি হিসেবে ছিল না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যখন দাবি করেছেন যে বিএনপি জামায়াতকে জানিয়ে চুক্তি করা হয়েছে এবং তারাও সম্মতি দিয়েছে, তখন কিন্তু এনসিপিকে জামাতের কোটায় ধরছে আর কি, ওদেরকে আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন। আমি তো মানে বি টিম। তো এই যে উনি বলছেন সকল রাজনৈতিক সাথে আলাপ হচ্ছে না, সকল রাজনৈতিক সাথে আলাপ করেন নাই, আপনারা বিএনপি জামাতের সাথে আলাপ করছেন, সেটা সকল রাজনৈতিক দলের সাথে হয় না। এবং এটা বড় বিতর্ক ছিল বাংলাদেশের উপর এই ধরনের গোলামি চুক্তির প্রেশার যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনা সরকার আমলেও ছিল, এবং উনি এটা প্রত্যাখ্যান করেছেন। উনি এই ধরনের চুক্তিতে যেতে চান নাই, এবং যেতে চান নাই বলে উনি দাবি করেন যে উনাকে আমেরিকা অপছন্দ করছে এবং তার সরকার হটানোর পেছনে আমেরিকার হাত আছে। এগুলো তো সবাই মুখে মুখে সবাই বলতেছে, সবাই জানে। এই যে রাজনৈতিক দলগুলো এই চুক্তির বিরোধিতা করছে না, এগুলি কি আসলে এই নীরবতা কি সম্মতির লক্ষণ কিনা? অবশ্যই সম্মতির লক্ষণ, এবং এটা দুর্যোগের লক্ষণ। যখন দেশের প্রধান বিরোধী দল যারা সংসদে থাকে তারা এই দেশবিরোধী চুক্তি নিয়ে কথা না বলে, তখন কি করবে? সরকার তো বরং বিপদে পড়ে যায়। সরকারের যদি ইচ্ছা থাকে এই চুক্তির এই ধারাগুলো আমাদের সঙ্গে যায় না, বিশেষ করে সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অনেকগুলো নিষেধাজ্ঞা। যেমন বলছে যে আমরা যদি কোনো একটা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করি, মনে করেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে বা নতুন করে আরেকটা দেশের বিরুদ্ধে জারি করলো, এই নিষেধাজ্ঞা তোমাকেও জারি করতে হবে, তুমিও ফলো করবা। তার মানে কি? যে পেন্টাগন হোয়াইট হাউসের পলিসি আমাদের মানতে হবে,
হোয়াইট হাউস যা বলবে আমরা সেটা আমাদের পররাষ্ট্রনীতি। এটা তো কমপ্লিট সার্বভৌমত্বের পরিপন্থী। এবং আরও কতগুলো আছে যে আমরা যদি আমাদের নিজের ইচ্ছায় যদি অন্য কোনো দেশের সাথে চুক্তি করি, সেই চুক্তি যদি তাদের পছন্দ না হয়, তাহলে কিন্তু বলতেছে যে এটা তো আমরা আপত্তি করব, তোমাদেরকে তখন আবার শুল্ক বসিয়ে দেব। সো এই যে গোলামি, মানে কোন প্রকারের গোলামি এগুলো? এই যে প্রযুক্তি খাতে আছে, প্রযুক্তি হস্তান্তর করবে না, হয়তো কিনে নেবা, শুধু প্রযুক্তি হস্তান্তর করবে না। এবং বাংলাদেশের গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার এখানে সম্ভাবনা দাঁড়িয়ে গেছে যে আমরা গোপনীয়তা হারাবো আমাদের কোনো প্রযুক্তির ক্ষেত্রে, কারণ সে দেবে না। আপনি সফটওয়্যার কিনবেন বা কিছু কিনবেন, সেটা কমপ্লিট আপনাকে পাসওয়ার্ড বা এগুলা নিয়ন্ত্রণ ক্ষমতা তার মধ্যে থেকে যাবে। সো এই যে বিষয়গুলো একটার পর একটা অনেকগুলো আছে, শুল্ক বিষয় আছে, যে তার পণ্যের শুল্ক তো একেবারে এত শর্ত মাথায় নিয়ে নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এমন এক চুক্তিতে কেন পৌঁছালো তৎকালীন অন্তর্বর্তী সরকার? এটাই তো ইউনূসের গোলামি। ইউনূস যে কমিটমেন্ট করে এসছে আমেরিকার সাথে যে আমাকে ক্ষমতায় বসাও এবং আমি এই কাজ করে দেবো তোমাদেরকে, গোলামির চূড়ান্ত নিদর্শন তো এটা, যে ইউনূস তার গোলামির চূড়ান্ত নিদর্শন দেখানোর জন্য এই চুক্তি করেছে। এবং এই চুক্তির বলেও আজকে সে যত অপকর্ম করেছে, এখন নিজেকে গায়ে লাগছে না তার। মনে করে যে আমাকে তো কেউ কিছু করতে পারবে না, কারণ আমার পেছনে আমেরিকা আছে। কিছু হতে গেলে আমেরিকা তখন সরকারি দলকে, বিরোধী দলকে চাপ দেবে যে আমাকে করছে, আমাকে নির্যাতন করছে, আমাকে অমুক করছে, তমুক করছে, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে করতো, মায়া কান্না কাটি কেটে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের বদনাম করেছে। আজকে তো দেখা যাচ্ছে যে হি ওয়াজ দ্য বাইবর্ন ক্রিমিনাল, এবং তার কার্যক্রম যা কিছু ছিল সব কিছু দেশের বিরুদ্ধে ছিল, দেশের স্বার্থ বিরোধী ছিল, বিদেশের তাবেদারি ছিল। এবং শেখ হাসিনা তার বিরুদ্ধে যা যা করেছিল এগুলো যথার্থ করেছে, বরং কম করেছে, তাকে জেলে দেয় নাই। তাকে জেলে দেওয়া উচিত ছিল, জেলে দিলে অন্তত দেশ রক্ষা পাইতো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। ব্যারিস্টার ওমর ফারুক, যুক্তরাষ্ট্রের বাণিজ্য, আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে সরকারি দলকে যদি বিরোধী দল প্রেসার দিত, তাহলে সরকারি দল তখন একটা থাকে, তখন ওই দেশটাকে বলতে পারে যে দেখো আমার জনগণ এটা পছন্দ করছে না, আমার বিরোধী দল এটা পছন্দ করছে না, সো আমরা এটা নেগোসিয়েশন করছি, আমরা এটাকে পরিবর্তন করতে চাই। এখন বিরোধী দল যদি কোনো প্রেসারই না দেয়, তো তাহলে এখানে তাহলে সরকারি দল নিজ থেকে কিভাবে করবে? সরকারি দল করতে গেলেও তো তারা বলবে যে। ব্যারিস্টার ওমর ফারুক, সেখানেই আমার প্রশ্ন যে আমরা যেমনটি বিবেচনায় দেখছি যে রাজনৈতিক দলগুলোর সম্মতি এই চুক্তিতে ছিল কি ছিল না, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটি, যে জনগণের প্রকৃত সম্মতি আসলে কিভাবে আদায় হবে? জনগণের প্রকৃত সম্পত্তি এই চুক্তিগুলোতে যখন হয় তখন জনপ্রতিনিধির মাধ্যমে আদায় হয়। আমি আপনারে বলি, এই চুক্তিতে সবার সম্মতি ছিল কিভাবে বলি, যার মাধ্যমে এই নেগোসিয়েশনটা হয়েছে, যে পররাষ্ট্র তখন উপদেষ্টা ছিলেন, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী। আপনি সিম্পল এটা সাধারণীকরণ করেন, এগুলো বোঝার জন্য বারবার বলি বিএ পাস লাগে না, এমএ পাস লাগে না। এবং সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার, বাংলাদেশের মতো রাষ্ট্র বা আরও অপর রাষ্ট্র যেগুলোতে আনরেস্ট থাকে, ওদের উপরেই কিন্তু রিড অফ করে বড় শক্তিশালী রাষ্ট্রগুলো। সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই 54 ইয়ার্সে কখনো ভারতের সাথে চুক্তি হয়েছে, অসম চুক্তি, কখনো আমেরিকার সাথে হয়েছে, এর বাইরে চায়নার সাথে খুব অল্প ছোট। এই চুক্তিতে আমি একবার দেখেছি যে আমরা গ্যাস কিনবো কোথা থেকে, তেল কিনবো কোথা থেকে, সেটার পারমিশন আমাদের নিতে হবে। আমি নেগোসিয়েশন টেবিলে বসবো, ঠিক আছে, আমার পণ্য আমেরিকায় যায়, অনেক বড় একটা বাণিজ্য। আমি কি তাহলে ওইটা পাওয়ার জন্য কি আমি আমার বটম লাইনে যেইগুলো আছে সব কি বিক্রি করে দেব? তাহলে তো আমসালা দুইটাই হারাবো। যদি সে একদিন যদি বলে যে আমি ওই শুল্ক বন্ধ করে দিলাম, তোমার এই চুক্তিও বহাল রইল, তাহলে কি হবে? বিষয়টা হলো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, নিশ্চিত করার জন্য। সে শুল্ক কি খুব একটা কমেছে? 20% থেকে 19%? আমি আপনার একটা কথা বলি, 19% অনেক ব্যাপার, কারণ অনেক দেশে 35%, 45%, ওইদিকে যাচ্ছি না। যাচ্ছি যে আজকে আনিস সাহেব বলছেন যে হ্যাঁ, বিরোধী দল যদি আন্দোলন করে তাহলে ওখানে একটা প্রেশার তৈরি হয়। আন্দোলন করবে না এই কারণে, কারণ এই চুক্তিতে সবার সম্মতি ছিল এবং কন্টিনিউশনটাও সবার সম্মতিতেই হচ্ছে। সবাই বলতে আমরা এখন তো প্রতিনিধি, আমরা তো আর বলছি না যে অন্য কেউ। আর এখানে যে ডক্টর জাহিদ সাহেব যেটি বললেন পর্যালোচনা, এটা তো রাজনীতির কথা। গভর্নমেন্টে যারা যাবে তারা এইভাবে কথা বলে এটাকে লিঙ্গার করবে, লিঙ্গার করতে করতে এই চুক্তিটা অনেক পরে মানুষ ভুলে যাবে। আমরা তো একটা ঘটনার পর আরেকটা ঘটনা আছে। ইভেন ধরেন আমি যে বিমানটা কিনছি 37,000 কোটি টাকা দিয়া, 9টা বিমান, আমার বিমান লাগবে, আমি বিরোধিতা করি না, কিন্তু আমার 37,000 কোটি টাকা এখন এই মুহূর্তে কি আমি বিমানে খরচ করবো না হামের টিকায় খরচ করবো? আমার প্রজন্ম মরে যাচ্ছে। আমার প্রজন্ম, একটা মহিলা, একটা দম্পতি 11 বছর পরে সন্তান পেয়েছে, 9 মাসের মাথায় হামে মরে গেছে।
আপনি তো এইভাবে ভাবলে হবে না, তার অবস্থানে চিন্তা করেন তার বেদনাটা কোথায়, এবং এটা কিলিং, এটা রাষ্ট্রীয় ক্লিনিং। আমি তো মনে করি তত্ত্বাবধায়ক সরকারের যে মহিলা উপদেষ্টা একজন ছিল, বৃদ্ধ ক্যান্সার রোগী, উনি জীবিত আছেন কিনা আমি জানি না, আল্লাহ মাফ করুক, জীবিত থাকুক আমি চাই। ওনার তো এখন দায়ের ভিতর আনা উচিত। আমরা দায়ের ভিতর না আনার কারণে কারো কোনো শাস্তি হয় না, বিচার হয় না, দায়ের ভিতর আনতে পারে না। সব হোয়াইট কালার সন্ত্রাসীরা, সব বড় মাপের দুর্নীতিবাজরা। এটার চেয়ে বড় দুর্নীতি আর কি হইতে পারে? আপনি টিকা, এটা আমাদের দেশে লক্ষ কোটি টাকার বাজেট, এক টিকার টাকা কত টাকা, এবং বলে যে আমি তো টিকার জন্য বসিনি, কত স্টুপিড। এবং এটার কারণে প্রথম বিচার হবে যে তুমি টিকার কারণে বসনি, উপহাস করছো, মানুষ মরে যাচ্ছে এইটার কারণে, আর না কিনার কারণে তো বড় বিচার হবে। এবং যারা তাকে বিচার করতে পারবে না, আবার বলি, বিচারের আওতায় কেন আসছে না সেটা নিশ্চয়ই একটি। আমি যেটি শেষ করতে পারিনি সেটি হচ্ছে যে হামের টিকার অভাবে বলছি প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। শুধু প্রজন্ম না, যেই দম্পতিগুলা দীর্ঘদিন সাধনার পর তার একটা সন্তান হলো, সেই সন্তানটা মরে গেল, এটি আমরা অ্যাড্রেস করতে পারলাম না। এবং যার অবহেলা, সুস্পষ্ট অবহেলা, তো এখন তার এই যে একজন উইমেন যিনি ছিলেন বৃদ্ধ একটা, আমি তখন বৃদ্ধদেরকে বলতাম নেপি পরে ওরা মন্ত্রণালয় চালাবে কিভাবে? ওরা তো 2 ঘন্টা চোখ খোলা রাখতে পারে না, খুব জোর করে হলেও। তো ওদের তো ফেলিওর হবেই। এখন ওকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে ভবিষ্যতে তো এই কাজগুলো সবাই করে যাবে। সুতরাং আমি মনে করি ওর বিচার যদি আপনি না করেন, আপনি তার বিচার না করার কারণে আপনারও বিচার হওয়া উচিত। কারণ এটি তো হেলাফেলার বিষয় না, এটি তো একদমই কঠিনতম একটা হত্যাও, এবং অনেকগুলো হত্যা। 400 না 500-র কথা একটু আগে আপনি এর আগে বলেছিলেন যে শিশু মরে গেছে। এই 400-500 শিশু মরতো না যদি হামের টিকাটা থাকতো, এটিই তো সত্য। সুতরাং আপনি আমার রাষ্ট্রের টাকা থাকা সত্ত্বেও আপনি 37,000 কোটি টাকা দিয়ে আপনি এটা কিনতেছেন। আপনি এই 37,000 কোটি টাকা তো তখনও, এই 37,000 কোটি টাকা তো লাগতো না হামের টিকার জন্য। তো আমি যেটি বলছি, গভর্নমেন্টে যারা থাকেন, পরবর্তীতে চলে যাওয়ার পরে তাদের বিচার হয় না, তারা বন্দোবস্তে চলে যায়। আমি যেটি বলছি সেটি হচ্ছে, যেমন ধরেন আপনি বাণিজ্য চুক্তিটার আমি একটু টেনে দিই। আমাদের তৎকালীন সময়ে আমরা তখন বলেছিলাম মোসাদের আড়িপাতা যন্ত্র দিয়ে আমার প্রাইভেট লাইফকে তছনছ করে দিয়েছে। আমরা তখন বলতাম যে আমার আইফোনটা এখানে রাখলো নাকি আমার ইনফরমেশন তাদের কাছে চলে যেত। আমার কনভারসেশনগুলো হঠাৎ করে ছেড়ে দিয়ে আমার স্ত্রী আর আমার সাথে কথোপকথন বলতো যে বান্ধবীর সাথে কথোপকথন, আমাকে মেলাইন করার। তো আমি আজকে কি কেউ এই ব্যাপারে অ্যাড্রেস করতেছে যে আমার প্রাইভেট লাইফ সংবিধান যেটি প্রোটেক্ট করেছে, সেই কারণে তুমি আমার আড়িপাতা করো না, তুমি মিডিয়াতে আমার যাচ্ছে তাই অবস্থায় আমার জিনিস প্রকাশ করো না। ভাই আমি প্রাইভেটলি, যদি আমি কারোর সাথে আমার ইন্টিমেসি থাকে, প্রাইভেট হি অ্যান্ড মি কনসেন্টে, আপনি হঠাৎ করে আপনি একটা সংবাদ দিয়ে দিলেন, টেলিফোনিক কনভারসেশন দিয়ে দিলেন, দিয়ে আপনি বললেন যে এটা শেষ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বলছি এগুলো অ্যাড্রেস করতে হবে। এগুলো যদি অ্যাড্রেস না করা হয়, সিটিজেনের রাইট আমরা যে প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্টের কাছে বলি, মৌলিক মানবিক অধিকার, ইন্ডিপেন্ডেন্ট ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেগুলো প্রোটেক্ট করছে, সংবিধানে যেগুলো প্রোটেক্ট করছে, এটা তো প্রোটেক্টেড না, এটা তো প্রতিনিয়তই ভণ্ডুল হচ্ছে। এগুলোর দিকে মনোযোগ দিতে হবে। কর্মরত ডিআইজি প্রকাশ্যে নিজেকে জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে পরিচয় দিচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী 3 দিন আগে বলেছেন পুলিশ কোনো দলের অনুগত হবে না। আমরা অতীতে কিন্তু পুলিশের দলীয়করণের ভয়াবহ নজির দেখেছি। ইতিহাস থেকে আমরা কতটা শিক্ষা নিতে পারলাম? আমরা ইতিহাস থেকে তো শিক্ষা নিতে পারিনি। এটা একটা ভুল বার্তা যাবে অন্যদের কাছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার একটা আবেগতাড়িত বক্তৃতা ছিল, এটা একটু ইমোশনাল আউটবাস্ট হয়েছে। যে কিন্তু বিষয়টা অন্যেরা ভিন্নভাবে নেবে। অন্য পুলিশ বাহিনী মনে করবে যে তাহলে আমাকেও জাতীয়তাবাদী আসতে হবে। আমরা এই কালচার কিন্তু শেখ হাসিনার আমলও দেখেছি। পুলিশ বাহিনীর 2-1 ব্যক্তি আওয়ামী লীগ থেকে বড় নেতা হয়ে গিয়েছিল, এবং সরকারি দলের সরকারি কর্মকর্তা অনেকে নৌকার পক্ষে ভোট চেয়েছিল। এই কালচারটা তো আমরা এবারও এটা চলবে, এটা তো আমরা চাই না। পুলিশ প্রশাসনের এই জায়গায় একটু সতর্ক হওয়ার দরকার ছিল। ওনার আবেগ অন্য জায়গায়। উনি বলছেন 98-এ আমি চাকরি করেছিলাম, আমার চাকরিচ্যুত হয়েছে, তারপর 2001 সালে খালেদা জিয়া যখন আবার ক্ষমতা আসলেন তখন আমাকে চাকরি দিলেন। তার মানে আপনি ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখতে চাইবেন। আবার 18 বছর আমি অনেক বঞ্চনার শিকার হয়েছিলাম। অনেকগুলো ওনার ব্যক্তিগত বঞ্চনার কাহিনী আছে, কিন্তু আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আমি তখনও ছিলাম, এখনো ভুলি নাই। এই যে বক্তৃতাবাজি, এটা কিন্তু ঠিক হয় নাই। এটা দিয়ে অন্যরা ভিন্ন বার্তা বহন করবে। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাইছি যে দেখেন, কোনো রাজনৈতিক বিশ্বাস কারো থাকা এটা অন্যায় না। উনি যদি জাতীয়তাবাদী বিশ্বাসী হন এবং উনি পুলিশে থাকতে পারবেন না, সেটাও আমি মনে করি না। আমি মনে করি যে ওনার ব্যক্তিগত বিশ্বাসটা ওনার, কিন্তু পেশাগত দায়িত্ব যখন পালন করবেন, তুমি কে আওয়ামী লীগ কে বিএনপি এটা ওনার দেখার দায়িত্ব না। এইটুকু হচ্ছে আমাদের
পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনী আমাদের রাজনীতির মধ্যে, আমাদের সাংবাদিকদের মধ্যে, এটা হচ্ছে গলদ। পেশাগতভাবে দায়িত্ব পালন করতে গিয়ে ওরা রাজনীতির সঙ্গে এত মিক্স করে ফেলে, নিজের বিশ্বাসের সঙ্গে মিক্স করে ফেলে যে নিজের পেশাকে কুলসিত করে ফেলে, যেটার কারণে বিগত সময় রাজনীতির সাথে পেশাকে সংমিশ্রণ করলে মাইলেজ পাওয়া যায় কি? মাইলেজ পাওয়া যায়। কারণ হচ্ছে যে এই রাজনীতিবিদরা যারা বলে যে সাংবাদিকরা কেন দলীয় লোক হবে, ওরাই আবার ওই দলীয় দালালগুলোকে পাশে বসায়, বুঝছেন? তাহলে এই সুবিধা তো পায়। আবার এই যে পুলিশের কথা বলছেন, পুলিশও এরকম আমার লোক কিনা, মাই ম্যান, সবাই মাই মাংকি চায়, তার মাংকি, মাই মাংকি নিয়ে চলবে সবাই, এটাই চাচ্ছে। যে এখন আমার মাংকি কিনা এটা খুঁজতে গিয়ে যেটা হয় সেটা হয় যে আপনি মাই মাংকি বলছেন। মাই মাংকি, এটা মাংকি ম্যান, এগুলাকে পরবর্তীতে যখন হয় আপনার ক্ষমতা পরিবর্তন হয়, তখন এগুলো ভেজালে পড়ে। সেটাই হয়েছে। এখন বর্তমানে যে সমস্ত পুলিশ কর্মকর্তা, বড় বড় কর্মকর্তা আছেন, তারা অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কারো চাকরি চলে গেছে। আমি শেষ করে দিচ্ছি আপনাকে। আর কিছু লোক আছে যারা জেলে বন্দী হয়ে আছেন। আমি এদের সঙ্গে বসবাস করার আমার সুযোগ হয়ে গেছিল, যেহেতু আমি জেল খেটেছি। সেই পরিণতি থেকে নিশ্চয়ই শিক্ষা নেবে। সেই লোকগুলোর কথা আমি আপনাকে বলি, সেই লোকগুলোর অপরাধ আমি দেখিনি। তারা দক্ষ কর্মকর্তা ছিল, কিন্তু অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল যে তারা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছিল। সো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকা উচিত না।